ডিটেকটিভ গল্পের যোগ সে। পড়াশোনার ফাঁকে যে অবকাশ পায়, ডিটেকটিভ বই পড়ে সে কাটায়। তাছাড়া আর কোনো ঝোঁক তার নেই, না ক্যারাম খেলায়, না ঘুড়ি ওড়ানোর, না অন্য কোনো খেলাধুলোর। তার জীবনের আকাঙ্ক্ষাই হলো যে বড় হয়ে ডিটেকটিভ হবে এবং বুদ্ধি খাটিয়ে যত সব ভয়ানক চোর, ডাকাত, খুনে তাদের গ্রেপ্তার করবে। তার ধারণা ইতিমধ্যেই তার মাথা এমন পেকেছে যে এক্ষুনি সে বড় বড় চুরি, ডাকাতি, খুনের কিনারা করতে পারে, যদি এসবের রহস্যভেদের ভার তার উপর দেওয়া হয়। কিন্তু সে যে এসব পারে সে সম্বন্ধে আর কারোই ধারণা হয় না। তার কারণ বোধহয় তার অল্প বয়স। না, বড় না হলে কিছুই হচ্ছে না, ক্ষুণ্ণ মনে এই কথা প্রায়ই ভাবে আলেকজান্ডার। কিছুদিন থেকে তাদের পাড়ায় চুরি লেগে আছে। ছোটখাটো ছিঁচকে চুরি নয়, রীতিমতন সিঁধ কেটে চুরি। ফি হপ্তায় একটা না একটা বাড়িতে হচ্ছে। এই হুদ্দার থানার দারোগা পুলিশ হিমশিম খেয়ে গেল, একটারও কিনারা করতে পারল না। এই সব চুরির রহস্য ভেদ করতে পারত একমাত্র আলেকজান্ডার, কিন্তু তাকে এসবের তদবির করতে কেউ ডাকে না। দুঃখের কথা বলবো কি, তাদের এই হোস্টেলের চৌবাচ্চার কলের স্টাপারটা যখন চুরি গেল, তখন সে নিজেই অযাচিতভাবে অগ্রসর হয়ে তার কিনারা করতে চেয়েছে, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত পর্যন্ত করল না। তাদের হোস্টেল এবং তাদেরই কলের স্টপার, সুতরাং এর একটা বিহিত করার তার সম্পূর্ণ অধিকার। তবু এই প্রস্তাব সুপারিনটেন্ডেন্টের কাছে করতেই তিনি প্রথমত বললেন, গেছে যাকগে, ভারী তো দাম, 12 আনা মোটে। তথাপি আলেকজান্ডার তার প্রস্তাবের পুনরুক্তি করায় তিনি চটে গিয়ে বললেন, তোমাকে আর গোয়েন্দাগিরি ফলাতে হবে না, যাও নিজের কাজ করোগে, পড়োগে তুমি। সেদিন আলেকজান্ডার ভারী মর্মাহত হয়েছিল এবং তার মনে হয়েছিল যে এই স্টপার চুরির ব্যাপারে হয়তো সুপারিনটেন্ডেন্টের কোনো যোগাযোগ আছে। সেই রহস্যটা প্রকাশ হয়ে পড়ার ভয়েই তিনি ঠিক তাই। তার আসল নাম আলেকজান্ডার নয়, এই নাম তার অল্প দিনের উপার্জন। এর পেছনে একটু ইতিবৃত্ত আছে। ক্লাসে একদিন তাকে জিজ্ঞাসা করা হয়, জেন্ডার কয় প্রকার? সে উত্তর দিল, 3 প্রকার, মাস্কুলিন, ফ্যামিনিন আর আর আরটা কিছুতেই তার মনে আসছিল না। পাশের ছেলেটি ফিসফিস করে তাকে কি বলেছে, তার প্ররোচনা আর মাস্টারের প্রতারণা, এই দুয়ের তাড়ায় সে বলে ফেলল, আর আলেকজান্ডার। বলে ফেলেই সে বুঝতে পারল যে ভুল হয়েছে, কেননা এই তৃতীয় জেন্ডারটি গ্রামারের নয়, ইতিহাসের। কিন্তু তখন আর ফিরিয়ে নেবার তার উপায় ছিল না, বিশেষত নিউটার জেন্ডার যখন কিছুতেই তার মাথায় আসছিল না। মাস্টার মশাইও ছাড়বার পাত্র নন। তিনি বললেন, উদাহরণ দাও। ম্যাসকুলিন ও ফ্যামিনিনের উদাহরণ সে দিল, কিন্তু তাই দিয়ে কি তার পার আছে? মাস্টার মশাই জিজ্ঞাসা করেছেন, আর আলেকজান্ডার? তার উদাহরণ সে কি দেবে? তার উদাহরণ যে মোটে একটিই ছিল এবং সেটিও বহুদিন আগে বিগত হয়েছে, ইতিহাস পাঠে এ কথা জানা যায়। সেই একমাত্র ও অবর্তমান উদাহরণে ইতিহাসের মাস্টার পুলকিত হতে পারেন, কিন্তু তাতে কি গ্রামারের টিচারকে তেমন খুশি করা যাবে? সে ভরসা তার খুব কমই ছিল। তাই সে অগত্যা মুখখানাকে এরকম শশব্যস্ত করল যেন উদাহরণটা তার গলার গোড়ায় এসেছে কিন্তু জিভের ডগায় আসছে না। মাস্টারমশাই বললেন, ভেবে পাচ্ছ না? তার উদাহরণ যে সামনেই রয়েছে গো। সামনেই রয়েছে, অথচ সে ভেবে পাচ্ছে না। আলেকজান্ডার উচ্চকিত হয়ে সামনের সমস্তটা একবার পর্যবেক্ষণ করে নিল। মাস্টারমশাই বললেন, তার উদাহরণ তুমি নিজে, তুমিই আলেকজান্ডার।
প্রবল হাস্যরোলের মধ্যে সেদিন থেকে তার ওই নামটাই রটে গেল। সকলেই তাকে ওই নামে ডাকতে শুরু করলো। ফলে তার যে পৈতৃক আরেকটা নাম আছে সে সম্বন্ধে তার নিজেরও অনেক সময় সন্দেহ হতে লাগলো। এই হলো তার অভিনব নামকরণের ইতিহাস। সেদিন সকালে উঠে আলেকজান্ডার শুনল যে আবার তাদের পাড়ায় চুরি হয়েছে। এবার আর বেশি দূরে নয়, তাদের হোস্টেলের রাস্তাটা যেখানে মোড় ঘুরেছে সেইখানে কুন্দন সিংয়ের কোঠায়। ছোটোখাটো চুরি নয়, একেবারে সিঁধ কেটে চুরি। বেচারা কুন্দন সিংয়ের যথাসর্বস্ব নিয়ে গেছে চোরে। কুন্দন সিং ভোজপুরি মানুষ, 1 লোটা ভাং আর 1 সের পুরি ভোজন করে সারা রাত নিঃসাড়ে ঘুমিয়েছে। সকালে ঘুম ভেঙেই দেখে এই কাণ্ড। আলেকজান্ডার ভাবল এই চুরিটার তদারক করা তার কর্তব্য। না, চোরদের অত্যাচার চরমে উঠেছে একেবারে। কুন্দন সিং তার আলাপি মানুষ, ভারী ভালো লোক। ভাঙা বাংলায় আর আধ ভাঙা হিন্দিতে অনেক দিন ধরে উভয়ের মধ্যে আলাপ জমেছে। আর সেই কুন্দনেরই এই সর্বনাশ। দারোগা, পুলিশ তাদের হোস্টেলের রাস্তা দিয়ে এলো এবং চলেও গেল, কিন্তু তারা যে চুরির কিনারা অন্য চুরিগুলোর মতোই করবে এ বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না। কুন্দন সিংয়ের বাড়ি গিয়ে আলেকজান্ডার দেখল বেচারা মাথায় হাত দিয়ে ভাবছে। পাকা ডিটেকটিভরা যেভাবে খুঁটিনাটি সব কিছু ভালো করে আগে দেখে নেয়, সে সমস্তই বই পড়ে আলেকজান্ডারে জানা ছিল। কুন্দনের সঙ্গে কোনো কথা না বলে প্রথমে সে তার ঘরের ভেতর বাড়ির চারিধার খুঁটিয়ে পর্যবেক্ষণ করল, কিন্তু কোথাও কোনো হাতের ছাপ কি আঙুলের টিপ কিংবা পায়ের দাগ আবিষ্কার করতে পারল না। তারপরে সে ভোজপুরি বন্ধুর দিকে মনোযোগ দিল, বলল, কুন্দন সিং, কিছু ভেবো না তুমি। চোরদের ধরে তোমার সমস্ত জিনিস বের করে দেব, তুমি দেখে নিও। এখন তুমি আমায় বলো দেখি, কাল রাত্রে কি হয়েছিল? যা যা জানো সমস্ত বলো, সবই আমার কাজে লাগবে, কিছু গোপন করো না। কুন্দন তার কথায় কতটা আশ্বস্ত হলো সেই জানে। তবে সে যা বলল তার মর্ম এই যে ভোর রাতের দিকে সে তার ঘরের ভেতরে বিল্লির আওয়াজ শুনতে পায়। বলছিল, ম্যাও ম্যাও। তাতে তার নিদ টুটে যায়। একবার সে ভাবতেও ছিল যে কিয়ারি তো বন্ধ আছে, বিল্লি আসছে কন পাকে। কিন্তু কাল রাত্রে নেশাটা বড়ি জোর হয়ে গিয়েছিল বলে তার উঠবার ফুসচত্র হইল না। আলেকজান্ডার ভাবিত হয়ে বলল, তারপর ফজিরে উঠে দেখি ইহি ব্যাপার, আমার লোটা বিলিয়ে গেছে, একটা বর্তন ভি নেই যে রুটি পাকাই। আলেকজান্ডার বলল, কে চুরি করেছে বলে তোমার মনে হয়? কাকে তোমার সন্দেহ? কোনো হদিশ দিতে পারো, যদি তাতে আমার গোয়েন্দাগিরির সুবিধা হবে? কুন্দন বলল, আমার তো মনে লাগে ওই যে ম্যাও ম্যাও বলছিল, ও উসিকা ভিতর হদিশ আছে। কোনোদিন আমার ঘরে বিল্লি আসে না, কভি আসছে না। আমি তো বাঙালির মতো মছলি খাই না। আলেকজান্ডার বিস্মিত হয়ে বলল, বলো কি, বেড়ালে শীত কাটবে, তাতে আবার এত বড় শীত? অসম্ভব। তবে যদি বন বিড়াল হয় বলা যায় না তাহলে। বন বিড়াল সে কখনো চোখে দেখেনি, সেজন্য তাদের সম্বন্ধে তার উচ্চ ধারণাই রয়েছে। কুন্দন বলল, না না, বিড়াল কেন কাটবে? চোর ঢুকে বিড়াল ডাকতেছিল, আমি নিত্যে আছি না জাগতে আছি উহি জানবার মতলবে। আলেকজান্ডার বলল, হ্যাঁ তা হতে পারে, কিন্তু তা দিয়ে কি আর চোর ধরা যাবে? বেড়াল ডাকা খুবই সোজা, সবাই ডাকতে পারে। আচ্ছা, চোরেরা কোনো হরতনের নওলা কি চিড়িতনের সাতা ফেলে যায়নি? কুন্দন বলল, তাস? না না, ও লোক তো তাস খেলতে আসে নাই, চোরির মতলবে আসছিল। আলেকজান্ডার বলল, তা তো এসেছিল, কিন্তু অনেক সময় সামান্য একখানা তাস থেকে
বড় বড় খুনের পর্যন্ত কিনারা হয়ে যায়, তা জানো? তোমার এই চুরিটা বড় রহস্যপূর্ণ। তা আমি এর রহস্যভেদ করবই করব, চোরদেরও ধরব, তোমার জিনিসও ফেরত পাবে। আচ্ছা, একটা কথা মনে পড়েছে, আমাদের সুপারিনটেনডেন্ট দোলগোবিন্দবাবুর সঙ্গে কি কাল পরশু তোমার কোনো কথা হয়েছিল? কুন্দন সিং জানালো যে কাল বিকেলেই রাস্তায় দেখা হয়েছিল। কুন্দন সিং এর সেলামের জবাবে তিনি জিজ্ঞাসা করেন, কি কুন্দন, ভালো আছো তো? এতক্ষণে আলেকজান্ডারের মনে আশার ক্ষীণ রশ্মি দেখা দিল। এইবার যেন রহস্যভেদের মতো হয়েছে। সেই স্টপার চুরি যাওয়ার পর থেকেই দোলগোবিন্দ বাবুর উপর তার সন্দেহ জন্মেছিল। এবার সেটা গাঢ় হলো। ওই যে বসন্ত চিহ্ন বিকৃত খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখ, এ সমস্তই ডিটেকটিভ বইয়ের অপরাধীর সঙ্গে হুবহু মিলে যায়। খিটখিটে মেজাজের জন্য আলেকজান্ডার লোকটার উপর মনে মনে ভারী চটা ছিল। সে বুঝতে পারল যে তার রাগ নেহাত অপাত্রে ন্যস্ত হয়নি। আলেকজান্ডার গম্ভীর মুখে বলল, তোমার চোরাই মাল কোথায় আছে আমি জানতে পেরেছি। কালকের মধ্যে তুমি সব পাবে, কিন্তু চোরকে আমি ধরে দিতে পারবো না, তা বলে দিচ্ছি। কেননা আমার চেয়ে তার গায়ে জোর ঢের বেশি। তাছাড়া সে যে এরকম বদরাগী মানুষ, ধরতে গেলে আমাকে হয়তো কামড়েও দিতে পারে। কুন্দন কিছুক্ষণ অবাক হয়ে তার বালক বন্ধুর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মাল ফিরে পেলে সে বহুত খুশি, চোরকে নিয়ে তার কোনো দরকার নেই। এক রাজ্যের চিন্তা মাথায় নিয়ে আলেকজান্ডার হোস্টেলে ফিরে এলো। তাহলে এই পাড়ায় যত চুরি হচ্ছে এ সবই তাদের সুপারিনটেন্ডেন্টের কাজ? তিনি একাই করছেন, না তার আরও দলবল আছে? লোকটা যেরকম চার্জ নেয় আর যা খারাপ খাওয়ায়, তাতে তার অসাধ্য কিছুই নেই। আলেকজান্ডারের এটা প্রাইভেট হোস্টেল। দোলগোবিন্দ বাবু একটা ছোট মতো বাড়ি লিজ নিয়ে জনা 25 স্কুলের ছাত্র জুটিয়ে এই বোর্ডিং হাউসটা ফেঁদেছেন। তার আয়ে তার উপরি উপায় হোক আর না হোক, কলকাতা শহরে খাওয়া থাকাটা নির্বিবাদে চলে যায়। সেদিন রবিবার ছিল। দোলগোবিন্দবাবু ছেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে স্টিমার ট্রিপের আয়োজন করেছিলেন। ছেলেদের স্বাস্থ্য এবং স্ফূর্তির জন্য তাদেরই খরচে মাঝে মাঝে তিনি এইরকম আউটিংয়ের ব্যবস্থা করতেন। আলেকজান্ডার হোস্টেলে ফিরে দেখল আর সব ছেলে ততক্ষণ খাওয়া দাওয়া সমাধা করে তৈরি হয়ে তার জন্যই অপেক্ষা করছে। সে ফিরতেই সুপারিনটেন্ডেন্ট বললেন, এতক্ষণ ছিলে কোথায়? যাও, চটপট খেয়ে তৈরি হয়ে নাও গে, দেরি করো না। আলেকজান্ডার বলল, আমি যাব না, আমার শরীরটা ভালো নেই, আমি খাবো না কিছু। সুপারিনটেন্ডেন্ট বললেন, আমরা কাল দুপুরে ফিরব, চাকর বামুনদেরও ছুটি দিয়ে দিয়েছি, তুমি থাকতে পারবে তো একলা? আলেকজান্ডার বলল, খুব। সে ভেবে দেখল এই চমৎকার সুযোগ, কেউ থাকবে না। সে বিনা বাধায় সুপারিনটেন্ডেন্টের জিনিসপত্রের আড়াল থেকে কুন্দনের চোরাই মাল আবিষ্কারের অবকাশ পাবে। সুপারিনটেন্ডেন্টের ঘরে গিয়ে সে তার সাজসজ্জা দেখতে লাগলো, কিন্তু তার আসল লক্ষ্য রইল তার ঘরের আনাচে কানাচে। ওই যে কোনটায় একটা পেট মোটা থলে সম্প্রতি দেখা যাচ্ছে, এটা তো কাল ছিল না। তবে কি ওরই মধ্যে কুন্দনের যত মাল, লোটা, বর্তন ইত্যাদি? মনে মনে আঁচ করল। সুপারিনটেন্ডেন্ট 1 মিনিটের জন্য বেরুলে সে একবার উকি মেরে থলের ভেতরটা দেখে নেবে, কিন্তু তিনি আদপেই নড়লেন না। অবশেষে মরিয়া হয়ে আলেকজান্ডার জিজ্ঞেস করে বসল, স্যার, আপনি কি বেড়াল ডাকতে পারেন? দোলগোবিন্দবাবু অন্যমনস্ক ছিলেন, কথাটা তার কানে যায়নি। তিনি চোখ তুলে জিজ্ঞাসা করলেন, কি? তার শানিত কটাক্ষে বিচলিত হয়ে আমতা আমতা করে সে বলল, বেড়ালের ডাক কীরকম তাই জিজ্ঞেস করছিলাম। কেন?
তাদের সাথে কি তোমার ভাব নেই তেমন? আলাপ করলেই জানতে পারবে। তার উত্তরে আলেকজান্ডার ভারী দমে গেল। বুঝল এ বড় কঠিন ঠাঁই, সহজে ধরা দেবার পাত্র দোলগোবিন্দবাবু নন। গল্পের বইয়ে যেমন যেমন পড়েছে একেবারে লাইনে লাইনে মিলে যাচ্ছে, হুবহু। কিন্তু সেও সেই সব ডিটেকটিভের চেয়ে কোনো অংশে কম যায় না। দোলগোবিন্দবাবুকে ঢোল গোবিন্দ করে তবে সে ছাড়বে। দোলগোবিন্দবাবু তার ঘরের চাবি এঁটে তালা টেনে পরীক্ষা করে চারিধারে চুরির উপদ্রবের কথা উল্লেখ করে কুন্দন সিংয়ের বাড়ির কালকের উদাহরণ দেখিয়ে আলেকজান্ডারকে সাবধানে থাকার উপদেশ দিয়ে আর সব ছেলেদের নিয়ে বেরিয়ে গেলেন। যাবার সময় ওকে একটা টাকা দিয়ে গেলেন দরকার মতো খরচ করবার জন্য, এবং সেই সঙ্গে এও বলে গেলেন সে আলু কাবলি, ফুচকা, বাজে দোকানের চাপ কাটলেট ইত্যাদি খেয়ে অসুখ আরও না বাড়ায় যেন। কতগুলো চাবি জোগাড় করে আলেকজান্ডার সুপারিনটেন্ডেন্টের দরজার তালা খোলার কাজে মনোনিবেশ করল। কিন্তু না, সেই প্রচণ্ড রামতালা কিছুতেই খুলবার নয়। চাবিগুলো ঘষে মেজে তৈরি করতেই তার গোটা দুপুরটা কেটে গেল, কিন্তু কোনো চাবি লাগলো না। সারাদিন খেটে হয়রান হয়ে তার ভারী খিদে পেয়েছিল। বিকেলের দিকে টাকাটা পকেটে নিয়ে খাদ্যের অন্বেষণে বড় রাস্তার দিকে বেরোলো। একটা রেস্তোরাঁয় ঢুকে ইচ্ছে মতো চপ, কাটলেট, কারি, কোরমা খেয়ে পেট ঠান্ডা করে বেরিয়ে চেরিয়ে যখন হোস্টেলে ফিরল তখন বেশ রাত হয়েছে। হোস্টেলের ভেতরে পা দিতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। চাকর বাকরে সেদিন ছুটি, কেউ কোথাও নেই, আলোও জ্বলেনি, চারিধার ঘুটঘুটে অন্ধকার। তাদের বাড়িতে ইলেকট্রিক কানেকশন ছিল না, কেরোসিনের ল্যাম্প জ্বলত। কোনো রকমে হাতড়ে হাতড়ে সে সিঁড়ির কাছে এলো। অন্যদিন এই সময়ে ছেলেদের শোরগোল কিরকম জমজমাট থাকতো, আর আজ কি ভয়ানক নিস্তব্ধতা। আলেকজান্ডারের বুকটা গুড়গুড় করে উঠল। সে এক ছুটে দোতলায় তার নিজের ঘরে গিয়ে সশব্দে খিল এঁটে দিল। ল্যাম্প, ওই যা, তার ল্যাম্পটাও যে নিচে রান্নাঘরে রয়েছে। তেল ভরতে সকালে দেওয়া হয়েছিল, দেশলা একটা আছে, কিন্তু সেটা যে কোনখানে এ অন্ধকারে খুঁজে পাওয়া যায়। তার স্মরণ হলো যে সদর দরজা বন্ধ করে আসা হয়নি। থাকগে খোলা পড়ে, লাখ টাকা দিলেও সে আর নিচে নামছে না। কি করবে আলেকজান্ডার? খানিকক্ষণ বিছানার ধারে চুপ করে বসে রইল। ঘরে জমাট অন্ধকারের মধ্যে চোখ চালিয়ে দেখল যেন কত কি অস্পষ্ট ছায়ামূর্তি। ভূতের তার ভারী ভয়, এবং অন্ধকারে ভূত ছাড়া আর কিছুই সে দেখতে পায় না। চোখ বুজে কোনো রকমে চাদরটা খুঁজে নিয়ে আগা গোড়া মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। গভীর রাত্রে হঠাৎ একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেল। মনে হলো পাশের ঘরে কে দড়াম করে পড়ে গেল যেন। আলেকজান্ডারের সর্বাঙ্গ শিউরে উঠল। তারপরেই যেন চাপা হাসির শব্দ। ফিসফিস করে কারা যেন কথা কইছে। সিঁড়ি বেয়ে উপরে উঠছে কারা, কারা যেন তেতলায় বেরিয়ে বেড়াচ্ছে গডমড করে। বাঘের চেয়েও ভূত মারাত্মক। ভূতের সান্নিধ্য থেকে একটা খুনের সঙ্গ পেলেও লোকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। কিছুদিন আগে একটা ছেলে এই হোস্টেলে মরেছিল, সেই কথা তার মনে পড়ল। না, আর এখানে এক মুহূর্ত নয়। তাহলে আলেকজান্ডারকে কাল আর দেখতে হবে না। আলেকজান্ডার খিল খুলে চোখ কান বুজে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার যেন মনে হলো ভূতেরা তার পিছু পিছু তাড়া করে আসছে। রাস্তায় নেমে সে সদর দরজা বাইরে থেকে এঁটে দিল, দিয়েই নিকটবর্তী গ্যাস পোস্টের কাছে গিয়ে দাঁড়ালো। না, অত আলোয় ভূতের চিহ্ন মাত্র নেই। সেখানে একটা রোয়াকে বসে ভুতুড়ে বাড়িটার দিকে সে তাকিয়ে রইল। তার মনে হতে লাগলো দোতলার ঘরগুলোতে কি সব যেন অস্পষ্ট ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন আলোর প্রাচুর্যের মধ্যে বসে
অন্ধকারের ভূত দেখতে ভালোই লাগে, ভয় করে না। ভোরের দিকে একজন পুলিশ কর্মচারী ওই পথে সাইকেলে যেতে আলেকজান্ডারকে ওইখানে ওইভাবে দেখে প্রশ্ন করলেন, তোমার বাড়ি কোথা, থাকো কোথায়? আলেকজান্ডার বাড়ি দেখিয়ে দিল। তবে এখানে বসে কেন এমন করে? ওখানে ভারী ভূতের উপদ্রব, পালিয়ে এসেছি তাই। আর কেউ নেই বাড়িতে? না, বেড়াতে গেছে সবাই। দেখি কেমন ভূত? বলে পুলিশ কর্মচারী হুইসেল দিয়ে কয়েকজন কনস্টেবল ডাকলেন। তারপরে শেকল খুলে বাড়ির ভেতর ঢুকলেন। আলেকজান্ডারও সঙ্গে সঙ্গে গেল, কারণ তার ধারণা ছিল ভূত যদি পৃথিবীতে কারোর পরোয়া করে তবে পুলিশের। সুতরাং পুলিশ সঙ্গে থাকলে ভূতের ভয় কিসের? তাছাড়া তখন প্রায় ভোর হয়ে এসেছে, দিনের বেলায় তো ভূত বলে বস্তু কিছু নেই কো। দোতলায় উঠে দেখা গেল প্রত্যেক ঘরের বাক্স পেটরা সব ভাঙা পড়ে আছে, কিন্তু কেউ কোথাও নেই। আলেকজান্ডার খুব আশ্চর্য হলো, ভূতে তো ঘাড়ি ভাঙে জানা ছিল, বাক্স আবার ভাঙে নাকি? তেতলায় উঠে দেখা গেল একটা ঘরে সমস্ত জিনিসপত্র একত্র জড়ো করা, আর তারই পাশে বসে দুজন লোক কি পরামর্শ করছে। ইন্সপেক্টর বললেন, ভূত নয়, চোর, খালি বাড়ি পেয়ে ঢুকেছে, কিন্তু তুমি বুদ্ধি করে বাইরে থেকে শেকল এঁটে দিয়েছিলে বলে আর বেরোতে পারিনি। এখন বুঝতে পারছি এপারে এতদিন যত চুরি হয়েছে সব কাদের কীর্তি। চোর দুজন গ্রেপ্তার হয়ে থানায় গেল, সেখানে তারা সব স্বীকার করল। তার ফলে তাদের দলের আরো কজন ধরা পড়ল। অনেক চোরে মালও বার হলো। কুন্দন সিং তার বর্তন, লোটা এবং আর যা যা গেছিল সব ফিরে পেল। ওপাড়ার আরো সব চুরির অনেক জিনিস উদ্ধার হলো। চৌবাচ্চার কলের স্টপারটা পর্যন্ত পাওয়া গেল। সুপারিনটেন্ডেন্ট ছেলেদের নিয়ে স্টিমার ট্রিপ থেকে ফিরে আলেকজান্ডারের দিগ্বিজয় কাহিনী শুনলেন। শুনে তিনি যেমন বিস্মিত তেমনি আনন্দিত হলেন। তার ঘরেরও তালা ভেঙেছিল এবং তার সেই থলেটাও সেখানে ছিল, কিন্তু আলেকজান্ডারের তার ভেতরে উঁকি মারার উৎসাহ আর ছিল না। দোলগোবিন্দবাবু আলেকজান্ডারের পিঠ চাপড়ে বললেন, বাহাদুর ছেলে, আমি ভাবি কি সব ছাইপাশ পড়ো, কিন্তু না, গোয়েন্দাগিরি করে ধরেছে তো ঠিক, এসব দুর্ধর্ষ চোরের জ্বালায় পাড়া অস্থির। পুলিশ পর্যন্ত নাস্তানাবুদ, আর এইটুকু ছেলে তাদের ধরেছে, কম কথা নয়। না, ডিটেকটিভ বই পড়লে বুদ্ধি পাকে, একথা মানতেই হবে। তুমি বইগুলো দিও একবার আমায়, এবার থেকে আমিও পড়ব। আলেকজান্ডার বলল, না স্যার, ওইসব বই পড়লে বরং বুদ্ধি আরও গুলিয়ে যায়। এত লোকের উপর এমন বাজে সন্দেহ হয় আর এরকম ভুল বোঝায়, ওতে আগাগোড়া সব মিথ্যে কথা। না, আমি আর ডিটেকটিভ বই পড়ছি না। কুন্দন সিংয়ের আনন্দ আর ধরে না। শেষ আলেকজান্ডারকে খাবার নিমন্ত্রণ করে গেছে। ভোজপুরি বন্ধুর পুরীর ভোজ সম্ভবত সে ঠেলতে পারবে না। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প, আলেকজান্ডারের দিগ্বিজয়। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।